আসসালামু আলাইকুম এভরিওয়ান। বোনের মৃত্যু গল্পের ২৮ নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। সকালে উঠে দেখি রিয়া আয়নার সামনে বসে সাজগোজ করছে। এত সকালে রিয়া গোসল করে নিল, আমাকে একবারও বলল না। বিছানা থেকে আস্তে আস্তে উঠে রিয়ার পেছন থেকে জড়িয়ে ধরলাম। রিয়া আমার দিকে তাকে একটা হাসি দিল আর ঠোঁটে লিপস্টিক লাগাতে লাগাতে বলল, কি ব্যাপার স্যার, ঘুম ভাঙল? আমি বললাম, এই মাত্র। রিয়া, এবার আর সাজগোজ করবে না তো একদম? ও মা, কেন? আমি সাজগোজ করলে কি তোমার কোনো সমস্যা? আমি বললাম, গো, সমস্যা আছে, দেখেই তো বলছি। তোমার এই রূপ দেখে আমার এমনিতেই সহ্য হয় না। মনটা চাই এই একদম মাইর খাবা। রাতে তো একটু শান্তিতে ঘুমাতেও দিলে না। রিয়া উঠে আমার দিকে ফিরে বড় বড় চোখে তাকিয়ে আছে। আমি রিয়াকে কাছে টেনে জড়িয়ে ধরলাম। বললাম, কি হয়েছে সোনা, এভাবে তাকিয়ে আছো কেন? রিয়া আমাকে ইশারা করে নিচে তাকাতে বলল। আমি নিচের দিকে তাকিয়ে দেখি আমার পরনে কিচ্ছু নেই। জোরে একটা চিৎকার দিলাম, সাথে সাথে রিয়া ওর ওড়না দিয়ে আমাকে ঢেকে দিল। রিয়া একটু ভয় পেয়ে বলল, এভাবে চিৎকার দিলে কেন? আমি বললাম, তো কি করব, তুমি আমাকে বিনা কাপড়ে দেখে ফেলছ। ইস, কি লজ্জা, কি লজ্জা। রিয়া বলল, এই, বিনা কাপড়ে দেখে ফেলছি কেন? রাতের কথা মনে নেই? আমি রিয়াকে আবার জড়িয়ে ধরে বললাম, আরে পাগলি, তখন তো লাইট বন্ধ ছিল, আমার একটা মানসম্মান আছে না? এখন তো দিন। থাক থাক, আর ঢং করতে হবে না। বইয়ের কাছে এত লজ্জা পেতে নেই, তোমার সব কিছু দেখার অধিকার আমার আছে। এর মাঝেই বাইরে থেকে তুবা বলছে, আপু দরজা খোল। আর দুলাভাই এভাবে চিৎকার দিল কেন? স্যার, তুবা এসে গিয়েছে। আমি রিয়ার ঠোঁটে একটা কিস করে বললাম, গোসল করবা না? আমার কাপড় কই? সব আনিয়ে রাখছি, তুমি ওয়াশরুমে যাও। আর যখন তখন আমাকে এভাবে কিস করবে না। সকালে উঠে তো দাঁত ব্রাশও করনি। আমি বললাম, আমি কখন আমার বউকে কি করব না করব সেটা আমার মর্জি, তুমি বলার কি? হ্যাঁ। রিয়ার আগে আমাকে ছেড়ে দিয়ে বলল, দেখা যাবে আমি কে। আমি ওয়াশরুমে যেতে যেতে বললাম, আরেক ম্যাচ হবে নাকি ঘোষণা বউ? আসো আসো বাবু, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছি যে কখন থেকে গোসল করে তুমি আসবে বলে। আমি দাঁড়িয়ে বললাম, সত্যি আসবো? রিয়া আমার দিকে তেড়ে আসতে আসতে বলল, তোরে তো। আরে আরে, আমি দাঁড়ালাম না, ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। চিন্তা করছি, রিয়া যে এতটা রোম্যান্টিক আমি আগেও চিন্তা করতে পারিনি। যাক, আমার জন্য বেশ ভালোই হয়েছে। গোসল শেষ করে একটা তোয়ালে গায়ে জড়িয়ে বের হয়ে দেখি তুবা রিয়ার সাথে কথা বলছে। আমাকে দেখে একটা হাসি দিয়ে বলল, দুলাভাই ভালো আছেন? আমি বললাম, অনেক ভালো আছি শালিকা, তুমি ভালো আছো? আমি ভালো আছি। আচ্ছা দুলাভাই, একটু আগে আপনি এভাবে চিৎকার দিলেন কেন? এরে, এখন কি বলবো? রিয়া তো আমাকে ফাঁসিয়ে দিবে বুঝতে পারছি। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, কি দুলাভাই, জবাব দেন না কেন? তুবাকে অবাক করে রিয়ার দিকে তাকিয়ে বললাম, আপু, নিজের বরকে কেউ দুলাভাই বলে? আমি বললাম, তোমার বোনকে বলো আমাকে একটু লজ্জিত না করতে, যখন পারে তখন তাই বলে। তুবা বলল, এইসব আপনাদের ব্যাপার দুলাভাই, আমি এসবের মাঝে নেই। এখন বলেন, চিৎকার দিলেন কেন? বুঝেছি, এই মেয়ে নাচর বন্ধা ছাড়বে না, কিছুই হলো না, বানিয়ে বলতেই হলো। আমি বললাম, হয়েছে কি তুবা, আমি চিৎকার দিইনি তো, তোমার আপু চিৎকার দিয়েছিল। এই মিথ্যে কথা বললেন কেন? আমি চিৎকার দিয়েছি মানে কি বলতে চান? রিয়া বেশ রাগী চোখে আমার দিকে তাকিয়ে এই কথা বলল। আমি বললাম, দেখেছো তুবা, তোমার বোন কেমন মিথ্যে কথা বলছে। আসলে হয়েছে কি, তোমার বোন তেলাপোকা দেখে চিৎকার দিয়েছিল। আমি বলেছি এত আস্তে কেউ চিৎকার দেয়, তাই আমিও জোরে চিৎকার দিয়ে দেখিয়ে দিলাম যে কিভাবে চিৎকার দিতে হয়, বুঝলে শালি? তুবার মাথায় হাত দিয়ে রিয়া বলল, দুলাভাই এসব কি বলছে আপু? আমার মাথায় তো কিছু ঢুকছে না। রিয়া দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি রেডি হন, নিচে আসেন, আম্মু মনে হয় অপেক্ষা করছে আমাদের জন্য। আমি বললাম, দাঁড়াও, আমাকে নিয়ে যাও, আম্মুর কাছে সাহায্য করতে হবে। আমি রিয়ার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বললাম, আচ্ছা যাও, আমি আসছি। তুবা বলল, তাড়াতাড়ি আসেন দুলাভাই। ওরা চলে যাওয়ার পর একটা ঘিয়ে রঙের লুঙ্গির সাথে কালো একটা গেঞ্জি পরলাম। আসলেই আমাকে কালোই সব কিছু ভালো লাগে, কালো মানুষ তো, এজন্যই। সিঁড়ি দিয়ে নিচে নামতেই শাশুড়ি আম্মু বেশ জোরেই বলল, রিয়া দেখো, জামাইকে একদম হিরোর মতো লাগছে। আমি গিয়ে টেবিলে বসতেই দেখি রিয়া হা করে আমার দিকে তাকিয়ে আছে। আমি রিয়ার গায়ে হাত দিয়ে বললাম, এই রিয়া, এই কি হয়েছে? রিয়া আমার দিকে তাকিয়ে কানের কাছে এসে বলল, আমি আমার জামাইকে দেখছি, আবার নতুন করে প্রেমে পড়লাম। আমি একটা হাসি দিলাম। শাশুড়ি মা নাস্তা এগিয়ে দিল। তুবা হঠাৎ করে আমাকে প্রশ্ন করল, দুলাভাই আপনাকে তো কখনোই লুঙ্গি পরতে দেখিনি, তবে যাই বলেন না কেন সত্যিই আপনাকে খুব সুন্দর লাগছে। আমি বললাম, মাঝে মাঝে এগুলা পরা লাগে, কি বলো রিয়া?
আচ্ছা কথা না বলে আগে খেয়ে নাও। আমি বললাম, আম্মু একটা কথা ছিল। শাশুড়ি মা খাবার রেখে আমার দিকে তাকিয়ে বলল, বাবা বলো। আমি বললাম, আমি রিয়াকে আজকে আমাদের বাসায় নিয়ে যেতে চাই, যদি আপনি অনুমতি দেন। অনুমতি দেওয়ার কি আছে? তোমার বউকে তুমি নিয়ে যাবে, তাতে আবার অনুমতি লাগে? রিয়া ওর মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করল, কিন্তু আম্মু, আমি তো মাত্র কয়েকদিন হলো এখানে আসছি, আর এখানেই। এর মাঝে শাশুড়িমা বেশ রেগেই বলল, বাবার সাথে থেকে থেকে এসব শিখলি না? নিজের স্বামীকে কিভাবে সম্মান করতে হয় সেটা জানিস না? আমি চাই রেদওয়ানের সাথে সব সময় মেনে চলবি। তুই নিজে স্বরাষ্ট্রমন্ত্রী, তাতে আমার কিচ্ছু চায় আসে না। এসব পাওয়ার তুই বাইরে দেখাবি, কিন্তু জামাইয়ের সব কথা তোর মানা লাগবে। ও যদি বলে এখানে এক পাও দাঁড়িয়ে থাকতে পারবি না, তুই তাই করবি। যদি রেদওয়ান আমার কাছে তোর নামে কোনোদিন বিচার দেয়, তাহলে মনে করব আমার একটা মেয়ে ছিল, আর একটা মেয়ে হারিয়ে গিয়েছে। বোঝা গেল আমার কথা? রিয়া হয়তো ভাবতেও পারেনি এতগুলো কথা ওর মা ওকে শুনিয়ে দিবে, তবে শাশুড়ি মায়ের কথা শুনে আমার অনেক ভালো লাগলো। রিয়া মাথা নিচু করে বলল, সরি আম্মু, আর হবে না এসব। আমি তাড়াতাড়ি বললাম, থাক না মা, আমি এমনি কিছু বলবো না যাতে আমার কথা শোনা লাগে। আর আমি রিয়াকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। রিয়া আছে দেখেই আমি বেঁচে আছি, ও নাই তো। রিয়া আমাকে থামিয়ে দিয়ে বলল, সরি বলছি তো আমি, মাফ করে দাও। আমি রিয়ার দিকে তাকিয়ে বুঝিয়ে দিলাম, পাগলি মেয়ে, সরি বলতে হবে না। তুবা বলল, আপু আমিও তোমাদের সাথে যাব। আম্মু তুবার দিকে চোখ রাঙিয়ে বলল, তুবা তোর না স্কুল আছে? আমি বললাম, থাক না আম্মু, আমি এসে দিয়ে যাব। তুবা খুশি হয়ে বলল, ধন্যবাদ দুলাভাই। খাবার শেষে রুমে এসে বসে আছি। একটু পর রিয়াও চলে আসলো। আমি দাঁড়িয়ে মাথা নিচু করে বললাম, সরি রিয়া, আমার জন্য তোমার মা তোমাকে কতগুলো কথা শুনিয়ে দিল। রিয়া সরাসরি আমার পায়ের কাছে বসে পড়ল। আমাকে মাফ করে দেন, আমি আপনার কথা আর অমান্য করব না কোনোদিন। আমি রিয়াকে নিচ থেকে তুলে বললাম, এই পাগলি মেয়ে, কি করছো এসব? আমি তোমাকে কিচ্ছু বলেছি? হ্যাঁ? রিয়া আমার ঠোঁটে একটা চুমু দিয়ে বলল, কেন শাড়ি পরব না বলেন আপনি? আমি রিয়াকে কোলের মাঝে তুলে নিলাম। এ কি করছেন সকাল সকাল? আমি পড়ে যাব তো। আমি রিয়ার মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছি। রিয়া আমার ঠোঁটে আবারও চুমু দিল, দিয়ে বলল, এই পাগল, এভাবে তাকিয়ে কি দেখছো? আমি বললাম, আমি আমার জীবনে যা চেয়েছি তাই পেয়েছি। তোমাকে বউ করার আমার খুব ইচ্ছা ছিল। আমাদের পরিবারের সবাই চাইতো তুমি আমার বউ হবে। দেখেছো, তোমাকে বাসায় নিয়ে যাওয়ার কথা শুনে আম্মু কতটা খুশি হয়। রিয়া আমার চোখে চোখ রেখে বলল, আমি সত্যিই খুব ভাগ্যবান, তোমার মতো স্বামী পেয়েছি। আমার কোনো ভালোবাসার অভাব নেই। আমি বললাম, জীবনের সবচেয়ে খুশির সময় কখন আসে জানো? যখন কেউ তার প্রিয়জনকে কাছে পায়। আমার থেকে খুশি মনে হয় এই পৃথিবীর আর কেউ হয়নি। তোমাকে কাছে পাওয়ার আনন্দটা বোঝানোর মতো নয়। কষ্ট হচ্ছে তোমার, আমাকে এতক্ষণ ধরে কোলের মাঝে তুলে রাখছো? আমি বললাম, তোমাকে সারা জীবন যদি এভাবে রাখি, আমার কোনো কষ্ট হবে না। তোমার দিকে তাকিয়ে তাকিয়ে সারা জীবন পার করে দিতে পারবো জান। তুমি জানো, আই লাভ ইউ। রিয়া বলল, আই লাভ ইউ টু। আরে পাগল, আমি রিয়ার গালে একটা কামড় দিয়ে বললাম, আমার পাগলি বউ। ইস বাবু, ব্যথা লাগে তো। আমি বললাম, সরি, বেশি পেয়েছো বাবু তুমি? আরে না বেবি, আমি তো তোমার সাথে মজা করছি। আমি বললাম, ওহ তাই বলো, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। এখন কি এভাবেই রাখবেন নাকি নিচে নামাবেন? আমাদের তো যেতে হবে নাকি? আমি রিয়াকে নিচে নামিয়ে বললাম, লাল শাড়ি পরো তুমি, যেদিন দেখতে একদম তোমাকে নতুন বউয়ের মতোই লাগে। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, লাল শাড়ি পরলে তো তোমাকে বর সাজতে হবে, একেবারে নতুন বর। আমি বললাম, অবশ্যই, আমার আম্মুকে দেখাতে হবে না। দরজা বন্ধ করে এসে যাও। আমি দরজা বন্ধ করতেই রিয়া শরীর থেকে সব কাপড় খুলে ফেলল। আমি চোখে হাত দিয়ে বললাম, এই রিয়া, কি করছো এসব তুমি? রিয়া একটা হাসি দিয়ে বলল, আমি তো ভুল কিছু করিনি, তুমি আমার স্বামী, সেই হিসাবে আমি কোনো ভুল করছি না। আর এত লজ্জা পেতে হবে না, স্বামীর সামনে কোনো লজ্জা নেই। তোমার সব কিছুই আমার, আর আমার সব কিছুই তো তোমার। তাড়াতাড়ি আপনিও রেডি হয়ে নেন। আমি বললাম, তোমাকে না এই অবস্থায় দেখলে রিয়া, আমার না, মুখে একটা আঙুল দিয়ে ইশারা করলাম। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, উল্টোপাল্টা কাজ করতে খুব মন চায় তাই না? তাড়াতাড়ি রেডি হবেন নাকি? আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, হচ্ছি তো, এমন করো কেন তুমি? একটু ভালোবাসা চাচ্ছি তোমার কাছে। আর তুমি? ভালোবাসা চাওয়ার একটা সময় আছে, তাই বলে যখন তখন। আমি বললাম, রিয়া বেবি, তোমাকে দেখলে আমার মাথা ঠিক থাকে না জানো তুমি? রিয়া এবার আমার দিকে একটু রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, মাথা ঠিক করার ওষুধ কিন্তু আমার কাছে আছে, মনে রেখো, দেব না কি? আমি বললাম, রাত হলে মজা দেখাবো, এটাও মনে রাখিও গো, সে দেখা যাবে গো। রেডি হয়ে বাইরে গিয়ে শাশুড়ি আম্মুকে সালাম করলাম। আম্মু খুশি হয়ে আমাদের হাতে 10,000 টাকা দিলেন। টাকাগুলো হাতে নিয়ে তুবা বলল, কাজ করবি তোরা, আর টাকা নিমু আমি, কি মজা কি মজা। আমি তুবাকে কোলে নিয়ে গাড়ির কাছে যেতে যেতে বললাম, আমাদের জন্য দোয়া করবেন আম্মু? অবশ্যই বাবা, তোমাদের জন্য আমার সব সময় দোয়া থাকবে। আমি বললাম, রিয়া, তোমার বডিগার্ড পুলিশদের বলো 1 ঘন্টা পরে আসতে, আগে আমরা সবাই যাই।
ও ওকে। গাড়িতে বসে আছি, তুবা ফোন দিয়ে আমাদের ছবি তুলছে আর হাসাহাসি করে বলছে, নতুন বউ আর নতুন জামাইকে দেখে খুব ভালো লাগছে, আমার আপু বউ সেজেছে। তুবার কথা শুনে আমি হাসতে লাগলাম। আমাদের বাসার সামনে চলে আসলাম। আমি রিয়াকে কোলে তুলে নিলাম। এটা দেখে তুবা বলল, দুলা ভাই, আপুকে কোলে তুললেন কেন? আমি বললাম, আরে তুমি দেখো না, মুভিতে নতুন বউকে কোলে তুলে নিয়ে যেতে হয়। তুবাও ভাবতে ভাবতে বলল, ও তাই তো। রিয়া আমার বুকে মুখ লুকিয়ে বলল, যখন তখন কোলে তুলবে না, আমারও লজ্জা করে না বুঝি? আমি বললাম, ইস, আমার লজ্জাবতী রে। দরজার কাছে সবাই দাঁড়িয়ে আছে। দূর থেকে আম্মু, আব্বু আর মাহি অবাক হয়ে তাকিয়ে দেখছে, আর আম্মু রেডি হয়ে হয়তো থানায় যাবে। আমাদের দেখে থেমে গেল। দরজার কাছে আসতেই, তো আজকের গল্পটি এ পর্যন্তই শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর এই গল্পের আরেকটা পার্ট আছে, ওই পার্টও এখনই দিয়ে দেওয়া হবে।